আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবর, সঙ্গে আছি দাদু হক। শুরুতেই শিরোনাম। আসছে বঙ্গবন্ধুর ভিআর এআর অ্যাপ, ই কমার্সে নিষিদ্ধ হচ্ছে এমএলএম, অনুমোদনের অপেক্ষায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প, এপ্রিলে টুইটার বন্ধের হুমকি রাশিয়ার, চীনে বন্ধ হল সিগন্যাল এবং গুপ্তচরের অভিযোগ মহাকাশে আটক মিয়ানমারের স্যাটেলাইট। যাচ্ছি বিস্তারিত খবরে। আসছে বঙ্গবন্ধুর ভিআর এআর অ্যাপ। বঙ্গবন্ধু একজন দার্শনিক ছিলেন, এ কারণেই তিনি শত বছর পরেও চলার পথের পাথে হয়ে থাকবেন। তার মানবিক মূল্যবোধ সকলের জন্য অনুকরণীয়। আর এই জ্যোতির্ময়ের জীবনকে ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে মুজিব আমার পিতার পর আরও একটি অ্যানিমেশন সিরিজ প্রকাশ করবে আইসিটি বিভাগ। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সিরিজটির বিস্তারিত তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যেই হলোগ্রাফিক প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। আজ থেকে 101 বছর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার এক প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক এবং আমাদের মায়ের ভাষা বাংলায় আমরা কথা বলার অধিকার পেয়েছি। যে উদ্যোগগুলো গ্রহণ করেছি সে প্রসঙ্গে আমরা আপনাদেরকে জানাতে চাই। আমরা শিশুদের জন্য একটি অ্যানিমেশন ফিল্ম মুজিব আমার পিতা, সেটি আমরা নির্মাণ কাজ শেষ করেছি। এখন টেকনিক্যাল স্ক্রিনিং শেষ হয়েছে, কিছু কিছু সংশোধন এবং শেষ পর্যায়ে কিছু কারিগরি ত্রুটি এবং কিছু সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। আমরা আশা করছি যে বাংলাদেশের প্রথম অ্যানিমেশন ফিল্ম হিসেবে মুজিব আমার পিতা আমরা 2021 সালে কোনো একটি সময়ে আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর শৈশব কৈশোর এবং তার যে তারুণ্য, অর্থাৎ বিশেষ করে ভাষা আন্দোলন পর্যন্ত বঙ্গবন্ধুর যেই মানবিক এবং তার যেই কর্মকাণ্ড এবং তার যে রাজনৈতিক সংগ্রাম, বিশেষ করে ভাষা আন্দোলন পর্যন্ত, সেই অংশটুকু আমরা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের লেখা যে গ্রন্থ মুজিব আমার পিতা, সেটার অবলম্বনে এই অ্যানিমেশন ফিল্মের মাধ্যমে আমরা তুলে ধরতে পারব। 100 মিনিটের একটা অ্যানিমেশন সিরিজ আমরা তৈরি করব, যেখানে 10টা পর্বে বঙ্গবন্ধুর জীবনের যে 5টি স্তর, তার শৈশব, যেখানে বঙ্গবন্ধুকে তার পিতা মাতা আত্মীয় স্বজন প্রতিবেশীরা আদর করে খোকা বলে রাখত এবং যে খোকা শুধু পরিবার নয়, তার শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধু, শিক্ষক, প্রতিবেশী সকলের কাছে প্রিয় খোকা, একজন আদরের শিশু সন্তান ছিলেন, তার কথা আমরা তুলে ধরব। যেখানে বঙ্গবন্ধুর কৈশোরে বঙ্গবন্ধু যেমন মুজিব হিসেবে একজন দুরন্ত কিশোর হিসেবে যখন সে ফুটবল খেলতো, সবুজ মাঠে দৌড়ে বেড়াতো, আবার ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে লড়াই করত, সেটা আমরা তুলে ধরব। আবার যখন বঙ্গবন্ধু মুজিব থেকে মুজিব ভাই হিসেবে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতেন, দেশের স্বাধিকার আন্দোলনে, ভাষা আন্দোলনে সংগঠক হিসেবে কাজ করতেন, সেটি আমরা তুলে ধরব। আবার অপরদিকে রাজনৈতিক নেতা থেকে যখন জাতীয় নেতায় পরিণত হলেন বঙ্গবন্ধু এবং যখন একটি রাষ্ট্রের স্বাধীনতার জন্য, যখন বাঙালি জাতির পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বিনির্মাণের জন্য
উনি যখন চূড়ান্তভাবে ৬৯ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত হয়ে আসলেন, যখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হলেন, আমরা সেই অংশটুকু তুলে ধরতে পারব। আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন বক্তারা। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, অতিরিক্ত সচিব রিনা পারভিন, সঞ্জিদা সুবহান ও বিকর্ণ কুমার ঘোষ এ সময় বক্তব্য রাখেন। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে আইসিটি বিভাগের গৃহীত অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে গৌরব ও আনন্দ প্রকাশ করেন জুনায়েদ আহমেদ পলক। এরকম আরও অসংখ্য উদ্যোগ আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আমরা জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যেই হলোগ্রাফিক যে প্রেজেন্টেশন সেটিও আমরা তৈরি করেছি, অগুমেন্টেড রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরি করেছি, এবং বঙ্গবন্ধুর যে ৩২ নম্বরের বাড়ি এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু যেখানে শায়িত আছেন, বঙ্গবন্ধুর মাজার, সেটাও যেন বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি ভার্চুয়াল ট্যুর করতে পারেন, তার জন্য ভিআর অ্যাপ্লিকেশন আমরা তৈরি করেছি। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে সেটাও আমরা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে কর্মে স্থান দিয়ে সকলকে সোনার মানুষ হওয়ার আহ্বান জানিয়ে এবং বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে জন্মশতবর্ষের কেক কাটেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ই কমার্সে নিষিদ্ধ হচ্ছে এমএলএম। ডিজিটাল কমার্স পরিচালনায় স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, ডিজিটাল ব্যবসার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, এই খাতে ভোক্তার আস্থা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক বাজার তৈরির লক্ষ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021-এর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে নতুন এই নীতিমালার মাল্টিলেভেল মার্কেটিং এমএলএম নেটওয়ার্ককে কঠোরভাবে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিক্রেতার ওয়েবসাইটে কোনো বিশেষ সফটওয়্যার বা কুকিজ থাকলে তা ক্রেতাকে আগেই অবহিত করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কোনো ধরনের লটারি বা ভার্চুয়াল ওয়ালেট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পণ্য সরবরাহে অপারগ হলে 48 ঘন্টার মধ্যে ক্রেতাকে অবহিতকরণ, 72 ঘন্টার মধ্যে অভিযোগ নিষ্পত্তি এবং সময়মতো পণ্য বিতরণে ব্যর্থ হলে 7 দিনের মধ্যে পণ্যের অগ্রিম পরিশোধিত মূল্য পুরোপুরি ফেরত দেওয়ার বিধান রাখা হয়েছে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকায়। নতুন নীতিমালায় ক্রস বর্ডার পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য কাস্টম ডিউটি এবং আমদানি পর্যায়ে সকল কর বা শুল্ক পরিশোধের বিষয় উল্লেখসহ ডেলিভারির সময় ক্রেতাকে এর প্রমাণপত্রের কপি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও ক্রয় আদেশ গ্রহণে একই শহরের মধ্যে 5 দিন এবং গ্রাম পর্যায়ে সর্বোচ্চ 10 দিনের মধ্যে পণ্য সরবরাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সূত্রমতে আগামী মাস থেকেই এই নির্দেশিকা কার্যকর করতে মাঠে নামছে কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল। তবে এই নির্দেশিকা আইনের অধীনে নিয়ে না আসা পর্যন্ত ডিজিটাল বাণিজ্যে শৃঙ্খলা আনা দুরূহ হবে বলে মনে করছেন ইক্যাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু। অনুমোদনের অপেক্ষায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প। সরকারের সবগুলো সেবা ই সেবায় রূপান্তরে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প হাতে নিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 5,883 কোটি 73,87,000 টাকা ব্যয়ে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি 4 বছরে বাস্তবায়ন করা হবে। মোট ব্যয় 5,883 কোটি 73,87,000 টাকার মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে দেবে 2,505 কোটি 16,22,000 টাকা। বাকি অর্থ চীন সরকারের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে দেশে 1,09,244টি ব্রডব্যান্ড অ্যান্ড ইউজার কানেক্টিভিটি স্থাপন করা হবে। প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে ল্যাব স্থাপনের বিষয়ে। এর মাধ্যমে 10,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, 57টি বিশেষায়িত ল্যাব, সেন্ট্রাল ক্লাউড প্ল্যাটফর্ম ও ফ্রন্টিয়ার টেকনোলজি সেন্টার অব এক্সিলেন্স স্থাপন করা হবে। এছাড়া জেলা উপজেলা কমপ্লেক্সে আইটি অবকাঠামো সহ ল্যান নেটওয়ার্ক অপারেশন সেন্টার বা নক প্রশিক্ষণ সুবিধা, 555টি ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে প্রকল্পের বিবরণীতে। বিভিন্ন অবকাঠামোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে এই প্রকল্পে। অবকাঠামোর দিক থেকে মাঠ পর্যায়ে ক্লাউড সার্ভিস এবং ডিজিটাল স্টোরেজের জন্য কেন্দ্রীয় সার্ভার অবকাঠামো, স্মার্ট ভার্চুয়াল ক্লাসরুম এবং ডিস্টেন্স লার্নিং প্ল্যাটফর্ম সহ প্রয়োজনীয় আইসিটি অবকাঠামো সুবিধা সম্বলিত একটি ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন করা হবে। সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স বা সিআরভিএস বাস্তবায়নের জন্য সিআরভিএস সেন্ট্রাল আইএসডিপি সার্ভার স্থাপন করা হবে প্রকল্পের আওতায়।
একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে 10টি ডিজিটাল ভিলেজ স্টেশন স্থাপন, 492টি অনাবাসিক ভবন নির্মাণ, একটি 21 তলা বিশিষ্ট ICT টাওয়ার নির্মাণ, 491টি উপজেলায় শেয়ার্ড ICT অপারেশন সেন্টারের জন্য উপজেলা বিল্ডিংয়ের একতলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, 10টি ডিজিটাল ভিলেজ স্টেশনের আওতায় মাঠ পর্যায়ে জরিপ এবং 20,000 কৃষককে স্মার্ট সেন্সর ডিভাইস দেওয়া হবে। নজর দিচ্ছি দেশের বাইরে। এপ্রিলে টুইটার বন্ধের হুমকি রাশিয়ার। নির্ধারিত কিছু কন্টেন্ট না সরালে আগামী মাসে দেশব্যাপী টুইটার ব্লক করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। দেশটির যোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং মিডিয়া তদারকি কমিটির উপপ্রধান ভাদিম সাব্বাটিনের তরফ থেকে এই হুমকি দেওয়া হয়েছে। এর আগে গত 9 মার্চ টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিছু পোস্ট মুছে ফেলার আবেদন করে রাশিয়া। ওইসব পোস্টে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনাকারী অ্যালেক্সি নাভালনির কারাবাসের বিরুদ্ধে দেশব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভে শিশুদের অবৈধভাবে অংশগ্রহণের আহ্বান করা হয়েছে বলে দাবি করা হয়। এরপর 10 মার্চ নিয়ন্ত্রক সংস্থা নিষিদ্ধ কন্টেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় টুইটারকে তিরস্কার করে। চীনে বন্ধ হলো সিগন্যাল। পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে সর্বশেষ চীনে চালু ছিল সিগন্যাল, তবে সেটিও বন্ধ হলো। এনক্রিপ্টেড অ্যাপটি গোপনীয়তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কারণে সংবাদকর্মী সহ অন্যান্যদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তবে এখন চীনে অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে না। গত 15 মার্চ ব্লক করা হয়েছে সিগন্যালের ওয়েবসাইটও। অবশ্য অ্যাপলের চীনা অ্যাপ স্টোর থেকে এখনও সিগন্যাল অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। একই সঙ্গে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক VPN দিয়ে অ্যাপটি ব্যবহার চলছেই। এদিকে আগে থেকেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে বছরের পর বছর ব্লক করে রেখেছে চীনা সরকার। গুপ্তচরের অভিযোগ, মহাকাশে আটক মিয়ানমারের স্যাটেলাইট। গুপ্তচর বৃত্তির অভিযোগে মিয়ানমারের প্রথম স্যাটেলাইটকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রেখেছে জাপান। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে এ আশঙ্কা করছে জাপান। জাপানের ধারণা, সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর অস্তিত্ব বজায় রাখতে এই স্যাটেলাইটকে ব্যবহার করতে পারে দেশটির জান্তা সরকার। মিয়ানমার সরকারের দেওয়া অর্থে মিয়ানমারের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ও জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে স্যাটেলাইটটি। এতে খরচ হয়েছে $1,50,00,000 জাপানের আশঙ্কা, স্যাটেলাইটের পাঠানো তথ্য সামরিক কাজে ক্ষমতায় টিকে থাকতে ব্যবহার করতে পারে মিয়ানমার সরকার। ফলে আপাতত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে রাখা হয়েছে এই স্যাটেলাইটকে। নাম প্রকাশ না করে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানিয়েছেন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কোনো প্রভাব এই যৌথ উদ্যোগে তৈরি স্যাটেলাইটের উপর পড়ুক তা তারা চান না। অথচ সেরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। এই আশঙ্কাকে রুখে দিতেই স্যাটেলাইটটির কাজ বন্ধ রাখা হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।